শুনবেন, শেখ পরিবারের ছোট্ট একটা নথি দেখবেন, একটু দেখি চলুন। মধ্যপ্রাচ্যের রাজপুত্ররা যে জীবনযাপন করেন, সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটনে সেই জীবনযাপন করেন, কিন্তু তার কোনো পেশা নাই, তিনি কিছু করেন না, তিনি তথাকথিত কম্পিউটার বিজ্ঞানী। শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার কোনো পেশা নাই, লন্ডনে সে বিশাল বড় বাড়িতে থাকে। প্রবাসীরা অর্থ। আপনার মেয়ের নাম পুতুল্লানি সাহা, আমি 14 গোষ্ঠী টেনে বের করতেছি। আপনার পুতুল্লানি সাহা এই মৃত্যুর আগে আরেক বেটারে বিয়া করে বাচ্চা বানাইছে। প্রকৃতির প্রতিশোধ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জাতির আব্বা শেখ মুজিবুর রহমানের প্রিয় নাতনি সেই পুতুল সায়মা ওয়াজেদ পুতুলের স্বামী অন্ধকার মোশাররফ হোসেন মিতু লিঙ্গানন্দ করতে এই অর্থাৎ শেখ হাসিনার একমাত্র কন্যার একমাত্র জামাতা বলবো না, কারণ পুতুলের বিয়ে হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে, আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি। সায়মা ওয়াজেদ পুতুলকে তো আপনারা সবাই চেনেন, তিনি কি করেন তাও জানেন, কিন্তু আপনারা কজন সায়মা ওয়াজেদ পুতুলের স্বামী সম্পর্কে জানেন? আপনি কি জানেন পুতুলের স্বামী কে এই মাসরুর? কি করেন তিনি? কিভাবে প্রধানমন্ত্রীর মেয়ের জামাই হয়েছেন? চলুন আজকের এইমাত্র পাওয়া গরম খবর, এবার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কুকর্ম ফাঁস। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কিভাবে নানাবিধ অপকর্মে লিপ্ত ছিলেন তারা, কিভাবে কোটি কোটি টাকা লোপাট করেছেন, কিভাবে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, তার গোপন তথ্য ফাঁস করে দিলেন আমেরিকান মিডিয়া। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অবস্থা ও প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিও শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখে নিশ্চয়ই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তোলপাড় শুরু হয়েছে, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। বাংলাদেশের গুম হত্যার সাথে জড়িত সকল প্রশাসনের লোকজনের বিচার হবে আন্তর্জাতিক আদালতে। কোনো দেশেই পালিয়ে বাঁচতে পারবে না, কারণ তারা যে দেশেই পালাবে না কেন সবাইকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। হাসিনার মেয়ে পুতুলের বিভিন্ন অপকর্মের নথিপত্র ফাঁস করলেন জ্যাকব মিল্টন, তাই নাটেনে ভিডিওটি শেষ অবধি দেখুন। বাংলাদেশের প্রত্যেকটা কুত্তার বাচ্চা ভারতীয় পেইড হারামজাদা সেক্রেটারি, হারামজাদা সাংবাদিক, হারামজাদা রাজনীতিবিদ, এরা সবাই জানে হাসিনার দৌড় শেষ পর্যায়ে গিয়ে ঠেকেছে, সবাই জানে। এখন পুলিশ এবং সিভিল আমলাদের ভিতরে কিছু কিছু কুত্তার বাচ্চারা রয়ের প্ররোচনায় হাসিনাকে ওখানে আটকে রেখে বলে, এই হাসিনা শেখ আমার কথা শুনে রাখুন, আমি আপনাকে আহ্বান করব না আপনি ক্ষমতা ছাড়ুন, আমি আপনাকে আহ্বান করব না, কারণ স্বয়ং আল্লাহকে রিপ্লেস করার জন্য আপনি তৈরি। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আপনি যদি পারতেন আপনার বাবার নাম বলতেন, আমার বাবার নাম আল্লাহ আর আমার নাম নবী পয়গম্বর মুহাম্মদ, আপনি তাই করতেন। আপনি এত বড় একজন মুনাফিক, এত বড় একজন মিথ্যাবাদী, এত বড় একজন হারামজাদী, আপনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বাংলাদেশের জনগণ যদি আপনার ত্রুটির নাগাল পায়, রাদার জীবন বাঁচানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন, একটা রাস্তা খুঁজে। আমি আপনাকে টেলিভিশন স্ক্রিনে বলতে পারবো না আপনি এটা করেন, এটা করলে আপনার জান বাঁচবে। উনি যে ওনার এই যে গত 14.5 বছরে যে এত হাজার হাজার মানুষকে গুম খুনের যে উনি পরোক্ষ বা প্রত্যক্ষ মদত দিয়েছেন, এরপরে তাকে আপনি সেফ এক্সিটের রাস্তা দিচ্ছেন। আমি একটা কথা বলি, হাসিনা শেখ, বাংলাদেশের মানুষ পাগলা কুত্তা হয়ে আছে আপনাকে ধরার জন্য, পাগলা কুত্তা হয়েছে, ভোট তো দূরের কথা। সিপাহি বিপ্লবের সময় ঢাকা সিএমএইচে একজন মেডিকেল কোরের এক মহিলা মেজর ছিল, যার নাম ছিল মেজর শেরিফ, তার ভাইয়ের নাম ছিল মেজর সর্দার লিয়াকত হামিদ। এরা সিপাহীদের সাথে, সিপাহী হাওলদার আদার র্যাঙ্কসের লোকজনের বউদের সাথে এই মহিলা যে কি দুর্ব্যবহার করতেন বলার ছিল না, মানে এত জঘন্য আচরণ করতেন। আমি শুনেছি লোকজনদের মুখে কোন সিপাহী বা নায়েক বা হাওলদার তাদের কারো বউ যদি গর্ভবতী হয়ে সিএমএইচে ভর্তি হতো, এই মেজর শেরি পেটের মধ্যে থাপ্পড় দিয়া কইছে, 2 টাকার সিপাহী তুই আবার গর্ভ বানাই পেট বাঁচাইছিস কেন? সিপাহী বিপ্লব শুরু হইল। যখন সিপাহী বিপ্লব শুরু হয়েছে, সিপাহীরা দৌড়াইয়া সিএমএইচে দিয়া ওই মেজর শেরের সাকিব খুঁজা বাই করছে। আমি জানি সেনাবাহিনীর কোন লোকজনরা আমার এই কথা শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনেন। মেজর শেরিকে সিএমএইচ এর বারান্দায় টেনে উলঙ্গ করে তার ভেজাইনার ভিতরে ব্যানার চার্জ করিয়া তারপরে তাকে ওখানে মারছে। আমি কথাটা বলা, সবাই হয়তো বলবে আমি এই জঘন্য কথাটা বললাম তাই করা হয়েছে।
হাজার হাজার সিপাই নায়েক হাওলদারদের বউয়ের সাথে যে দুর্ব্যবহার মেজর শেরি করেছিল, তাকে উলঙ্গ করে পা ফাঁক করে ব্যানর চাষ করে তাকে মারা হয়েছে। মেজর সর্দার লিয়াকত আমি তার আপন ভাই ছিলেন, তার ডেড বডি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাইছে। হাসিনা শেখ, আপনার অবস্থা তার চেয়েও খারাপ হবে যদি আপনি বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশের লোকজন আপনাকে কোথাও পায়। জঘন্য অবস্থা। আপনাকে আমি কেন বললাম বাংলাদেশ থেকে এখন যান, পালিয়ে যান, একটা কারণ, আপনার ছেলে, বকরা ছেলে এবং আপনার মেয়ের নাম তো পুতুল রানী সাহা। আমি আসতেছি সামনের সাথে সাকিবরে সারপ্রাইজ দেওয়ার মতো। আপনার মেয়ের নাম পুতুল রানী সাহা, আমি 14 গোষ্ঠী টেনে বের করতেছি। আপনার পুতুল রানী সাহা এই মৃত্যুর আগে আরেক বেটারে বিয়া করে বাচ্চা বানাইছিল। সো এনিওয়ে, এইসব কাহিনীর সামনে বাইরে আসবে। আপনার বাপ কোন দরবেশের পোলা না, নারায়ণ চন্দ্রপালের বংশ আমি খুঁজে বাইর করে ফেলাইছি। এটা নিয়েও সামনের সাথে আমি আসতেছি, চিন্তাই করেন না। তো দিনকে দিন আপনার সম্মান বাড়বে না, আপনার সম্মান কমবে। এই যে ওবায়দুল কাদের তারপরে দেখা যাচ্ছে খুব বড় বড় কথা বলছেন। গতকাল উনি বললেন যে বিএনপির আন্দোলন কই এরকম মানে উস্কানি মারতেছে, মানে এটা কারণ এই জোকারটা বা স্টুজেস মানে এইসব কথাবার্তা কেন বলছে ওবায়দুল কাদের? একটা কথা কি আপনার মনে আছে যে আপনি যখন খয়রাতি হবেন ভালো জামা কাপড় পরেন, আপনি যখন প্রচন্ড ঘরে না খাইয়া আছেন তখনও ভালো জামা কাপড় চুলে কলপ করে রাস্তাঘাটে একটু টেডি সাজাটা যে ভালো করে হাঁটেন। এই মুহূর্তে ওবায়দুল কাদের ঘুমের থেকে স্যাবরা খাইয়া রাতের মধ্যে 10-12 উঠে যে আজরাইল বোধহয় আমার বালিশের কাছে। এখন তার এই ক্ষমতাটা, আর এর মধ্যে যদি আবার হাসিনা তারা বাইক করে দেয়, সো তার ভালো ওইখানে উঠা আবল তাবল বকা এবং হাসিনা যেটাকে বলেন জাস্টিফাই করা, এটা নিয়ে মাথা ঘামায়, এটা নিয়ে চিন্তা করেন না। ওবায়দুল কাদের কথাটা ভ্যালু দিয়েন না। ওবায়দুল কাদের কথাটা হইতেছে বিনোদনের জন্য। সে কি ওই বাংলাদেশে আগে টেলিসামাদার হাসমতের কৌতুক দেখতো, এখন বাংলাদেশের টেলিসামাদ হলো ওবায়দুল কাদের। আর ওবায়দুল কাদের হাসান মাহমুদ আর হইছে হাসমত হইছে আব্দুল মোমেন আর বানর মুখা কামাল। সো এটা নিয়ে মাথা ঘামায় না, তাদের কমেন্টসের কোনো ভ্যালু। হাসিনা শেখের মতো একজন অদূরদর্শী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতপারানি যদি আমেরিকাকে থ্রেট করে যে কোন রাষ্ট্র স্যাংশন দিলে তাদের কাছ থেকে দ্রব্যমূল্য কিনবে না, বলতে ইচ্ছা করে না? তোমার জন্য একটা দেশের অস্তিত্ব আজকের বিলীনের পথে। তোমার জন্য হাসিনা শেখ বাংলাদেশের জল, স্থল এবং আকাশ সীমার উপরে বাংলাদেশের নিয়ন্ত্রণ নাই। তোমার জন্য বাংলাদেশের রাস্তার উপর দিয়ে ভারতীয় মিলিটারি সরঞ্জামবাহী কামান অন্যান্য সহ আমার দেশের বুকের উপর দিয়ে যায়। তোমার জন্য বাংলাদেশে গুম শুরু হয়েছে, তোমাকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশে ক্রসফায়ার শুরু হয়েছে, তোমার জন্য বাংলাদেশের কমার্স জাহান্নাম অবস্থা হয়েছে, তোমার জন্য বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে, তোমার জন্য বাংলাদেশ ব্যাংকের ভোল্টে আটকানো স্বর্ণ চুরি হয়ে স্বর্ণকে রিপ্লেস করে তালা ঢুকানো হয়েছে। ভারতের কাছ থেকে বাংলাদেশ যে সাহায্য চেয়েছে, আমার ধারণা বর্তমানে বিজেপি এবং ভারতীয় গভর্নমেন্ট হাসিনার উপরে এতটা রিলাই করে না। কেন রিলাই করে না? ভারতের কথার বাইরে গিয়ে হাসিনা চায়নার সাথে একের পর এক চুক্তি সাইন করেছে। ভারতের কথাকে তারা ইগনোর করে আমেরিকার সাথে অন্যান্য দেশের সাথে তারা যেসব চুক্তি করছে তাতে ভারতের স্বার্থের পরিপন্থী কিছু কাজ করছে। কিন্তু তারা চিন্তা করছে না বাংলাদেশের ফরেন পলিসি। আমি একটা জিনিস, এই ফরেন পলিসি আমি বুঝি না। বাংলাদেশের ফরেন পলিসি শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এখন পর্যন্ত তারা ঢেলে কেউ সাজায় না। তারা বলেন ফ্রেন্ডশিপ উইথ এভরিওয়ান। আদারওয়াইজ রাজকে তো চেনার কথা না, রাজকে তো কেউ চিনত না। প্রকৃতির বিচার এমনই হয়ে থাকে, প্রকৃতির বিচার, যেটাকে আরবি ভাষায় বলা হয় আল্লাহর কাজ আল্লাহ করেছে, আল্লাহ প্রতিশোধ নিয়েছে, আর বাংলায় বলা হয় প্রকৃতির প্রতিশোধ। এই পরিমণিই ছিল আপনাদের সেই জাতির আব্বা শেখ মুজিবুর রহমানের নাতনি সাইমা ওয়াজেদ পুতুলের সংসার ভাঙ্গার শেষ প্যারা। এর আগেও সমস্যা ছিল সেই সাইমা ওয়াজেদ পুতুল, আমি বরং এক কাজ করি, আমি পুতুল বলি। সেই পুতুল শেখ হাসিনার একমাত্র কন্যা এবং জাতির আব্বা শেখ মুজিবুর রহমানের সেই নাতনি সাইমার সংসারে এমনি টান পোড়ন ছিল, কারণ তার স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু। এদের স্বামী স্ত্রীর সবসময় সমস্যা লেগেছিল, যেমন পরিমণি এবং রাজ তেমনই, তবে প্রথম দিকে ছিল না। অন্ধকার মোশাররফ হোসেন তার ছেলেকে যখন বিয়ে করানো হলো তখন কিন্তু বেশ প্রথম দিকে আনুমানিক 10 বছর ওদের সংসারটা ভালোই ছিল। মিতু বেসিক্যালি একজন লোভী, লম্পট, এবং লম্পটের বাংলা কি চরিত্রহীন।
না, লম্পটের বাংলা হচ্ছে চরিত্রহীন, এমনই ছিল। বাবা যেমন ছিল ছেলে তেমনই হয়ে থাকে। অন্ধকার মোশাররফ হোসেন কিন্তু তার স্ত্রীকে খুনের ব্যাপারে তার বিরুদ্ধে একটা রহস্যময় একটা অভিযোগ আছে যে অন্ধকার মোশাররফ হোসেন তার স্ত্রীর হত্যার জন্য দায়ী। সে যাই হোক প্রিয় বন্ধুরা, আমি ধান বাঁধতে এসে শিবের গীত করছি। এই মিতু এবং পুতুলের বিয়ে ভাঙার শেষ কারণটা ছিল এই পরিমণি। আপনাদের কি মনে আছে যে গত বছর 2 বা 3 এমনই হবে, এক্স্যাক্টলি আই ক্যান্ট রিমেম্বার, পরিমণি দুবাই গিয়েছিল, মনে আছে? পরিমণিকে ভাড়া নেওয়া হয়েছিল 1 সপ্তাহের জন্যে দেহদানের জন্য। এটাকে বলে মুক্ত হস্তে দেহদান না, মুক্ত হস্তে দেহদানটা অন্য জিনিস। দেহদান করে যায়, যেমন বাংলাদেশের প্রচুর আমলা যারা আছে, অবৈধ পয়সার মালিক, তাদের মেয়েরা যখন এদেশে পড়তে আসে, পড়ার নামে কিন্তু ওরা কিন্তু বাবা বাংলাদেশে থেকে যেই কাজ করছে তার সহকর্মী এবং সাবঅর্ডিনেটদের সাথে তাদেরকে যেভাবে ব্যবহার করছে, তাদের মেয়েরা কিন্তু এখানে এসে কিন্তু মুক্ত হস্তে দেহদান করছে। বাবার পাপের প্রায়শ্চিত্ততা তারা এখানে এসে মুক্ত হস্তে দেহ দান করে বাবার পাপের প্রতিশোধ নিচ্ছে। পরিমণি কিন্তু মুক্ত হস্তে দান করতে যায়নি। এই অন্ধকার মাসরুর হোসাইন তখন সাইমা ওয়াজেদ পুতুল সহ তারা দুবাইতে কিছুদিন ছিল। এরপরে হুন্ডি ব্যবসা, ডলার ব্যবসা, আদম ব্যবসা আরো অন্যান্য ব্যবসার কারণে শেখ হাসিনার এই মেয়ে জামাতা পুতুলের জামাই কিন্তু দুবাইতে থেকে আছে। পুতুল এবং মিতুকে যখন কানাডিয়ান ইমিগ্রেশন যখন বহিষ্কার করে, দীর্ঘদিন তারা চেষ্টা করেছিল ওখানে নানাভাবে থাকার। এইসব কথা বলতে গেলে অনেক কথা চলে আসে বন্ধুরা, সে প্রসঙ্গ নাই আসে, অনেকে হয়তো ইমিগ্রেশন আইন বুঝবেনই না। আমি বড় সংক্ষেপে বলি, কানাডিয়ান ইমিগ্রেশন যখন পুতুল এবং পুতুলের স্বামী মিতু যে অন্ধকার মাসরুর হোসাইনকে ক্যারেক্টার গ্রাউন্ড পাবলিক ইন্টারেস্ট ক্রাইটেরিয়া মিট করতে পারেনি, সেই ক্যারেক্টার গ্রাউন্ডে তাদেরকে ওখান থেকে নিকাল করে দিয়েছে। বের করে দেওয়ার পরে তখন মিতু এবং সাইমা ওয়াজেদ পুতুল তারা এই মধ্যপ্রাচ্যে এসে তারা কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছিল। এটাকে বলা হয় ব্যবসায়িক আশ্রয়। এটার ব্যাখ্যা আমি আর দেবো না, আপনারা বুঝতে চেষ্টা করেন। বিজনেসের কারণে ওই যে বাংলাদেশের নড়াইল না যশোরের কোনো এক যে এমপি এখন ওখানে ব্যবসায়ী আশ্রয় নিতে গিয়ে এখন জেলে ঢুকে আছে, মিতুও কিন্তু এখন জেলে। অর্থাৎ শেখ হাসিনার একমাত্র কন্যার একমাত্র জামাতা বলবো না, কারণ পুতুলের বিয়ে হয়ে গেছে গোপনে বাংলাদেশের উত্তরবঙ্গের একজন পার্লামেন্ট মেম্বারের সাথে, দ্বিতীয় বিয়ে হয়ে গেছে, সেটা একদম চুপচাপ। সেজন্য আমি বলবো না পুতুলের একমাত্র স্বামী, এটা বলবো না। পুতুলের প্রাক্তন স্বামী এই অন্ধকার মাসরুর হোসাইন মিতু এখন দুবাইয়ের জেলেই আছে। পরিমণিকে এই মিতু তখন সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু ঢাকাতে বাংলাদেশে, কিন্তু মিতু তখন মজা মারছে। কারণ কি, আসলে একটা জিনিস, মানুষের শরীর নিয়ে কথা বলতে হয় না, এটা বলতে লজ্জা লাগে, আর আমার এই বয়স এটা ঠিক না। মিতু পুরুষ হিসাবে তার একটা চাহিদাটা অন্যরকম, একটা পারভার্টেড, ওর বাবা যেমন পারভার্ট ছিল সেরকমই পারভার্টেড। তার ধারণা হচ্ছে যে পুতুল অনেক মোটা হয়ে গেছে। মিতু কিন্তু মাঝে মাঝে মেইন ডিশটার পাশে সাইড ডিশ খেত, সাইড ডিশ। বাংলাদেশে এসেও সে সাইড ডিশ বিভিন্ন জায়গায় ট্রাই করতো। হাতে নাতে ধরা পড়েছিল গত 4 বছর আগে এই ফরিদপুরের কোন একটা রেস্ট হাউসে এই অন্ধকার মাসরুর হোসাইন মেয়ে নিয়ে কোন একটা নায়িকাকে নিয়ে ফুর্তি করতে। তখন প্রথম এই পুতুলের নজরে এই বিষয়টা এসেছিল। সে যা হোক, শেখ হাসিনা তার মেয়ের কান্না, মেয়ের অভিযোগ শুনলেন, আরো ওয়াচ করলেন, তার পেছনে গোয়েন্দা লাগিয়ে দিলেন। কিন্তু প্রবাসে ইট ইজ ভেরি ডিফিকাল্ট একটা লোককে বিদেশে ওয়াচ করা। কিন্তু পরিমণিকে যখন এই মিতু যখন হায়ার করে নিয়ে যায়, 6 রাতের জন্য 6 লক্ষ টাকা দিয়ে যখন নিয়ে যায়, তখন বাংলাদেশের রাষ্ট্রীয় লেভেলে এই কথা আলোচনা হয়েছে এবং এটা সরকার জানতে পেরেছে, শেখ হাসিনা জানতে পেরেছে। আর সেটার প্রতিশোধ শেখ হাসিনা, আপনাদের মনে আছে, অন্ধকার সেই মোশাররফ হোসেনকে নানাভাবে এবং তার ভাই বাবর এবং তাদের আরও ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন ছাত্রলীগ নেতাদেরকে, তাদের লোক ছিল, তাদের রিংয়ের সবাইকে কষ্ট দিয়েছিল, মনে আছে? সবাইকে নির্যাতন করেছিল। কেউ 100 কোটি টাকার, একটা ছাত্রলীগ নেতা 100 কোটি টাকার মালিক কিভাবে হলো, তাকে জেলে ঢোকাও। তারপর দর্শক শ্রোতা, সাইমা ওয়াজেদ পুতুল বিবাহ করতে যাচ্ছেন, এতে আপনাদের তো কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ দীর্ঘদিন হলো ডিভোর্স হয়েছে। দীর্ঘদিন হলো ডিভোর্স হয়ে একাই থাকা কি সম্ভব নাকি? এতদিন ধরে একাই থাকবে আর আপনারা সেটাকে ভালো চোখে দেখবেন? অবশ্যই না। বিবাহ বন্ধনে আবদ্ধ হোক শরীয়ত মোতাবেক, তাদের আবার নতুন একটা সংসার হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে নতুন একটা সংসার পাচ্ছেন, বিবাহ হবে, নতুন স্বামী হবে, এটা আমাদের কিন্তু আমাদের জন্য একটা ভালো সংবাদ।
এটা কিন্তু কখনোই খারাপ সংবাদ নয়। নেগেটিভ ভাবে কোনো কিছু নেওয়ার পর মধ্যপ্রাচ্যের রাজপুত্ররা যে জীবনযাপন করেন, সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটনে সেই জীবনযাপন করেন, কিন্তু তার কোনো পেশা নাই, তিনি কিছু করেন না, তথাকথিত কম্পিউটার বিজ্ঞানী। শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার কোনো পেশা নাই, লন্ডনে সে বিশাল বড় বাড়িতে থাকে। প্রবাসীরা অর্থ পাঠায়, ডলার পাঠায়, প্রবাসীদের অর্থ আবার একটা গ্রুপ বিদেশে নিয়ে যায়। আশরাফ কায়সার কথা বলার সময় কয়েকজনের কথা বলেছেন, কিন্তু এক নম্বরে যে নামগুলো আসা দরকার এখন আমাদের বলা দরকার, আমরা গত 1.5 দশকের বেশি সময় যে কথাগুলো বলতে পারিনি। প্রধানমন্ত্রী, সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, ওয়াশিংটনে সে কিছু করে না, কখনোই কিছু করতো না। খোঁজ নিয়ে দেখেন, সে ওই দুবাই বা রাজতন্ত্রের মানে মধ্যপ্রাচ্যের রাজপুত্ররা যে জীবনযাপন করেন, সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটনে সেই জীবনযাপন করেন, কিন্তু তার কোনো পেশা নাই, তিনি কিছু করেন না, তথাকথিত কম্পিউটার বিজ্ঞানী। তো যেটা সজীব ওয়াজেদ জয়ের কথা বলছিলাম, হিসেব করে দেখেন কত টাকা বাংলাদেশ থেকে সে নিয়ে গেছে। এক স্যাটেলাইট তৈরির জন্য, স্যাটেলাইটের জন্যই 3000 কোটি টাকার উপরে খরচ করেছে, 500-600 কোটি টাকার বেশি খরচ হয় নাই। এই রকম আরো কত আছে, মানে বাংলাদেশের নাগরিকদের গোপন তথ্যের যে ডেটাবেস সেটা বিক্রি করে দিয়েছে পলক আর জয় মিলে। তো বাংলাদেশ শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার কোনো পেশা নাই, লন্ডনে সে বিশাল বড় বাড়িতে থাকে, সেই বাড়ি আবার সালমান রহমানের ছেলের নামে। মানে সম্পর্কটা কোন পর্যায়ে, টাকা কিভাবে দেশের বাইরে নিয়ে গেছে, এই জায়গাগুলো আমাদের বহু বছর ধরে আমরা আলোচনা করতে পারিনি, এই আলোচনাগুলো সামনে আনা দরকার। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি দাবি অন্তত প্রবাসীদের পক্ষ থেকে, তারা সবকিছু করে যাবে, আমি অন্তত সেটা মনে করছি না, বাস্তবতা সেটা বলছে না, কিন্তু যেটা তারা করে যেতে পারেন, সেটা সৌদি আরব হোক, দুবাই হোক, মালয়েশিয়া হোক, এই যে 5, 7, 8 লাখ টাকা খরচ করে যাওয়ার যে ধারা বাংলাদেশে তৈরি হয়েছে, এই লুটপাটের যে জালিয়াতের যে ধারা তৈরি হয়েছে, এবং যখন যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতাসীনরা যে এর সঙ্গে জড়িত, এই ধারাটা বর্তমান সরকার বন্ধ করে যেতে পারে। এবং বর্তমানে যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা আছেন আসিফ নজরুল, তিনি প্রবাসীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, তার কাছে যদি বা তার নজরে যদি এই দাবিটি তোলা যায় বা আনা যায়, তাহলে তিনি নিশ্চয়ই এই জায়গাটিতে ভূমিকা রাখতে পারবেন। যে 357 জনের যে কথাটি বারবার আলোচনা আসছে, সেই কথাটা আরেকবার রিপিট করি, যে এই 357 জনের বিষয়টি সরকারকে অবিলম্বে সরকারের নজরে আনতে হবে। নজরে যদি থেকে থাকে তাহলে সেটা মনিটর করতে হবে যে কেন দেরি হচ্ছে তাদের মুক্তির ব্যাপারে, বা আদৌ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া যাবে না, মন্তব্য মান্নার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলটির নেতাকর্মীদের রাজনীতি করতে দেয়া যাবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। শুক্রবার রাজধানীর উত্তরায় নাগরিক ঐক্যের উত্তরা ইউনিট আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, দখলদারিত্ব লুটপাটের রাজনীতি নয়। যারা গত 15 বছর ধরে এই দেশকে লুট করেছেন, বাংলাদেশে অর্থ বিদেশে মাটিতে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর এই দেশে মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যুক্তির সময় নির্বাচন দেবে, মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে, জনগণের উপর কোনো শক্তি নেই। শেখ হাসিনার ষড়যন্ত্র শেষ হয়নি, মন্তব্য মিয়া গোলাম পরোয়ারের। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্র রুখতে সব কর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। শনিবার সকালে খুলনা ডুমুরিয়া ডিগ্রি কলেজ মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 5 আগস্ট ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার পিতার সন্ধানে কবরখানাগুলোতে খোঁজ নিচ্ছে। বুলেট দিয়ে মানুষ খুন করে তিনি ক্ষান্ত হন নাই, মানুষদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। তাকে এদেশের মানুষ ক্ষমা করবে না। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এই ডুমুরিয়া ও ফুলতলা একসময় সন্ত্রাসী ও চরমপন্থীদের অভয়ারণ্যে পরিণত হয়। তখন জীবন বাজি রেখে সন্ত্রাসী ও চরমপন্থী দমনে জনগণকে সঙ্গে নিয়ে নির্মূল করেছি। আজ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, আর এত বড় সমস্যা সমাধানে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এজন্য অন্তর্বর্তী সরকারকে কয়েকটি মৌলিক বিষয় সংস্কার করে একটি যৌক্তিক সময় জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন দিতে সময় যত বেশি যাবে তত সমস্যা হবে, মন্তব্য মির্জা ফখরুলের।
নির্বাচন দিতে সময় যত বেশি যাবে তত সমস্যা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা আছে। একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। ছাত্র জনতাই তাদের ওপরে সে দায়িত্ব অর্পণ করেছে। যে কিছু মৌলিক বিষয় সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করে তারা সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করেছেন, কাজ করে চলেছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিন্তু একই সঙ্গে একটি কথা খুব স্পষ্ট, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। আশা করব নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। সময় যত বেশি যাবে সমস্যা তত বেশি হবে। এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অতীতে যেভাবে বিএনপি তাদের ইমেজ ধরে রেখেছিল ঠিক একইভাবে বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়, সেখান থেকে যেন বিএনপি পিছিয়ে না পড়ে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে নিশ্চিত করা হবে, কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না।